আমার মেয়েটা 21 বছর বয়সে একজন কোরিয়ান লোককে বিয়ে করেছিল। তারপর থেকে টানা 12 বছর সে আর বাড়িতে ফেরেনি। তবে প্রতি বছর ঠিকই অনেক অনেক টাকা পাঠাতো আমার নামে। গত বড়দিনে হঠাৎ করে সিদ্ধান্ত নিলাম যে ওকে না জানিয়ে আমি নিজেই ওর কাছে চলে যাব। কিন্তু দরজা খুলে যা দেখলাম আমি একদম জমে গেলাম সেটা দেখে। সেই সকালটা আমি কোনোদিনও ভুলবো না। হাতে প্লেনের টিকিট, বুকের ভেতর ধুকপুকানি। পুরো 12 বছর পর আমি আমার মেয়ের কাছে যাচ্ছি। আমার নাম তৃষা, বয়স 63 বছর। ভয়েস এন্ড ভিডিও জান্নাত স্টোরি। অনেক আগে আমি আমার স্বামীকে হারিয়েছি। একমাত্র মেয়ে মীরাকে একাই বড় করেছি। মীরা ছোটবেলা থেকে ভীষণ মেধাবী, শান্ত আর খুব সুন্দর ছিল। সবাই বলতো ওর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল হবে। সত্যি সেটাই হয়েছে, তবে সেটা শুধু বাহিরের মানুষের চোখে। 21 বছর বয়সে ওর সঙ্গে পরিচয় হয় কাংজুন নামের একজন কোরিয়ান লোকের। লোকটা ওর থেকে প্রায় 20 বছরের বড় ছিল। আমি প্রথম থেকে আপত্তি করেছিলাম ওদের এই সম্পর্কে, কিন্তু বয়সের এত পার্থক্য, বিদেশে যাওয়া, সব মিলিয়ে আমার অনেক ভয় লাগছিল। কিন্তু মেয়েরা জিদ ধরেছিল যে মা আমি জানি আমি কি করছি। শেষ পর্যন্ত মেয়ের জেদের কাছে হার মেনে বিয়েটা দিতে হয়েছিল আমাকে। বিয়ের 1 মাসের মধ্যেই ও কোরিয়া চলে যায়। সেদিন বিমানবন্দরে ও আমাকে জড়িয়ে ধরে অনেক কান্না করেছিল। আমিও কাঁদছিলাম, কিন্তু লুকিয়ে রেখেছিলাম সবকিছু। ভাবছিলাম কয়েক বছর পর ঠিকই ও ফিরে আসবে, কিন্তু না। বছর যায়, আরেক বছর যায়। 5 বছর পর আমি প্রশ্ন করা বন্ধই করে দিই তাকে যে সে কেন চলে আসে না এখানে। শুধু প্রতি বছরই আমার নামে অনেক অনেক টাকা এসে পৌঁছাতো। সঙ্গে একটা ছোট চিঠিও লেখা থাকতো। সবসময় লিখতো যে মা নিজের খেয়াল রেখো, আমি ভালো আছি। এই ভালো আছি কথাটাই আমার সবচেয়ে বড় ভয়ের ছিল। একবার ভিডিও কলে কথা হয়েছিল। ওকে আগের মতো সুন্দর লাগছিল, কিন্তু চোখে যেন একটা অদ্ভুত দূরত্ব ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম ফিরবি না মা? ও একটু চুপ করে বলেছিল মা খুব ব্যস্ত আছে। তারপর আর ওকে জিজ্ঞাসা করিনি। অনেক সময় মারা সত্যিটা জানার ভয়ে হয়তো বা প্রশ্ন করে না। আমিও তেমনটাই করেছিলাম। এদিকে আমার বাড়ি, জীবন সবকিছুই বদলে গেছে সেই টাকার কারণে। সবাই ভাবে আমি অনেক ভাগ্যবতী, কিন্তু তারা তো আর জানে না একটা ভরা প্লেটের সামনে একা একা বসে খাওয়ার কষ্টটা কেমন। প্রতিটা জন্মদিনে আমি আমার মেয়ের জন্য আলাদা করে প্লেট রাখতাম, ওর প্রিয় রান্না করতাম, আর বসে বসে একা একাই কান্না করতাম। 12 বছর পর হঠাৎ একদিন সিদ্ধান্ত নিলাম যে আমি নিজেই ওর কাছে চলে যাব। পাশের এক প্রতিবেশীর সাহায্য নিয়ে প্লেনের টিকিট কাটা হলো। জীবনে প্রথমবার প্লেনে উঠলাম, কিন্তু পুরো পথটাই আমার হাত কাঁপছিল। কোরিয়ায় পৌঁছে ঠিকানাটা ধরে একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সিটা একটা বাড়ির সামনে গিয়ে থামলো। দোতলা একটা বাড়ি, বাইরে থেকে সবকিছুই ঠিকঠাক, কিন্তু অদ্ভুত নিস্তব্ধতা। ডোরবেল চাপলাম, কেউ দরজা খুললো না। বাইরে থেকে গেটটা খোলা ছিল, এজন্য আমি একাই ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। সবকিছু এত পরিপাটি, কিন্তু কোথাও জীবনের কোনো ছাপ নেই। ড্রয়িং রুমে ঢুকে বুঝলাম কিছু একটা ঠিক নেই এখানে। সবকিছু এতই গুছানো যেন কেউ এখানে থাকেই না। কোনো জুতা ছড়ানো নেই, কোনো কাপড় নেই, কোনো রান্নার গন্ধ নেই। আমি ধীরে ধীরে ডাকলাম মীরা, কোনো উত্তর নেই। রান্নাঘরের দিকে গেলাম, অস্বাভাবিকভাবে সেটা পরিষ্কার। ফ্রিজ খুলে দেখি প্রায় ফাঁকা, সেখানে কিছুই নেই। উপরে উঠলাম, প্রথম ঘরে একটা বিছানা পাতা আছে, একজন মানুষের থাকার মতো। আলমারিতে শুধু মেয়েদের কাপড়, কোনো পুরুষের অস্তিত্বই নেই এখানে। দ্বিতীয় ঘরটা অফিসের মতো, কিন্তু ব্যবহার করা হয় না বলে মনে হলো। কাংজুং এর তো কোনো চিহ্নই নেই এখানে। আমার বুক তখন ধরফর করতে লাগলো। শেষ ঘরটা খুলতেই আমার পা কেঁপে উঠলো। ঘর ভর্তি কার্টুন, কিছু খোলা, ভেতরে একগুচ্ছ টাকা। আমার মাথা ঘুরে গেল। আমি ভাব